নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-তে বাংলাদেশ যেভাবে জিতল, আপনার হাতে যদি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার ক্ষমতা থাকতো, আপনি কাকে ম্যান অফ দ্য ম্যাচ দিতেন? লিটন দাস নাকি তাসকিন আহমেদ, নাকি ভাই আমি দুজনকে ম্যান অফ দ্য ম্যাচ দিব, এই দাবি করে বসতেন? যদি কেউ এই দাবি করে বসতেন তাকে একদমই দোষ দেয়া যাবে না। বোলিংয়ে তাসকিন, ব্যাটিংয়ে লিটন, দুজনে মিলেই নেদারল্যান্ডসকে চুরমার করে দিয়েছে। গিয়েতে বলেছিলাম বা আমার আলোচনাতে বলেছিলাম যে বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে হারতে পারে, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ওই মাইন্ড সেট আপটা থাকা জরুরি যে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় দলের মতো ম্যাচ খেলবে, ওই অ্যাপ্রোচে মাঠে নামবে। শুরু থেকে ফিল্ডিং থেকে, বোলিং থেকে এবং ব্যাটারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাটিং অ্যাপ্রোচে প্রতিটা জায়গায় বাংলাদেশের মধ্যে ওই মাইন্ড সেট আপটা দারুণভাবে লক্ষ্য করা গেছে। জয় ছাপিয়ে, বড় জয় ছাপিয়ে, ডমিনেটিং পারফরমেন্স ছাপিয়ে এই বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসি লিটন দাসের ব্যাটিংয়ে। গত কিছুদিনে আমরা খেয়াল করেছি লিটন শুরুতে যখন উইকেটে আসেন একটু সময় নেন সেটেল ডাউন করার জন্য, 1-2 খেলে 7-8-10 বল খেলে তারপরে তিনি তার পাওয়ার মুডটা অন করেন। নেদারল্যান্ডসের বিপক্ষে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল লিটনের সেই পাওয়ার মুডটা আমরা দেখতে পেয়েছি অনেক দিন পরে, এবং তিনি যখন 26 বলে 50টা করে ফেললেন তখন গ্যালারিতে লিটন লিটন চিৎকার হচ্ছিল। লিটনের কাছ থেকে এইরকম ইনিংস প্রত্যাশিত, লিটন এরকমই প্লেয়ার। কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে আমরা যেন একটু পুরনো সময়ের লিটন, যিনি শুরু থেকেই ফ্ল্যামবয়েন্ট, শুরু থেকেই অন টোজ, শুরু থেকেই তার স্কোরিং বা পাওয়ার হিটিং বা বাউন্ডারি শটসগুলো খেলছেন, এই ইনিংসে সেটা আমরা দেখেছি। কখনো কাট খেলছেন, কখনো পুল খেলছেন, কখনো এক্সট্রা কাভারের উপর দিয়ে মারছেন, কখনো রিভার্স সুইপ খেলছেন। অর্থাৎ লিটন যেভাবে করতে পেরেছেন সবচেয়ে ভালো সাইন এটাই। এবং একই সঙ্গে পারভেজ ইমনকে আমি ছোট্ট করে একটা ক্রেডিট দিতে চাই। কেন? ধরেন আপনার টার্গেট 135, 36, 38, আপনি জানেন ইটস এ গুড ব্যাটিং ট্র্যাক, মোটামুটি আস্তে আস্তে খেললেই হয়ে যাবে। পারভেজ ইমন সেই ঝামেলায় যাননি। 2 লেফট হ্যান্ডারের এগেনস্টে যখন আর্গিউবলি নেদারল্যান্ডস টিমের বেস্ট বোলার আরিয়ান দাতকে আনা হলো, প্রথম ওভারে এই যে 4-6-4 মেরে তাকে আনসেটেল করে দেওয়া, অপোনেন্টকে উল্টোভাবে ভাবতে বাধ্য করা, অপোনেন্টকে বুঝিয়ে যাওয়া যে ভাই তোমার 2 লেফট হ্যান্ডেড উইকেটে আমাদের আছে, কিন্তু রাইট হ্যান্ডেড তোমার বা অফ স্পিনার দিয়ে কাজ হবে না, আমরা সেটেল করতে দেবো না, এই যে মেসেজটা দেওয়া, পারভেজ ইমন সেই কাজটা করেছেন। এটা একটা কাউন্টার অ্যাটাক আমি বলবো না, রেদার এটা একটা স্টেটমেন্ট দেওয়া অ্যাটাক। প্রথম ওভারে প্রথম বলে এই যে বাউন্ডারি বের করে না, পরপর 3 বলে 4-6-4 এরকম করা, এটা অপোনেন্টকে প্ল্যান বি প্ল্যান সিতে চলে যেতে বাধ্য করে। এই যে আনসেটেল করার ফলে যেটা হয়েছে, আমি কয়েকবারই আমার আলোচনাতে বলছি যে বিগত কিছু সময় আমরা দেখেছি যে বাংলাদেশ, পারভেজ ইমন এবং তানজিদ তামিম যখন থেকে টি-20-র ওপেনিং পেয়ার হয়েছেন, বাংলাদেশ ডে ইন ডে যে রেজাল্টই করুক, অন অ্যান এভারেজ 70 to 75% ম্যাচে বাংলাদেশ পাওয়ার প্লেতে অলমোস্ট 50 রান করে। এই ম্যাচও তাই হয়েছে, 57 রান করেছে বাংলাদেশ। এবং যখন আপনি 136-37 চেস করতে গিয়ে 10 ওভারে 95 করবেন, লিটনের ওই ব্রিলিয়ান্ট ইনিংসের সুবাদে একই সঙ্গে 11 ওভারে 100 করে ফেলবেন, তখন না ওই মাইন্ড সেট আপটা দেখে বোঝা যায় যে না ভাই, আমি 135-40 চেস করার জন্য 20 ওভার খেলবো না, আমি 15 ওভারও খেলবো না, আমি পারলে 14 ওভারে খেলা শেষ করে দেবো। অর্থাৎ যে মাইন্ড সেট আপ আমরা দেখতে চাই যে নেদারল্যান্ডসকে কনভিনসিংলি হারিয়ে বাংলাদেশ যখন এশিয়া কাপে যাবে, তখন অনেক বড় কলিজা নিয়ে যাবে, অনেক বড় আত্মবিশ্বাস নিয়ে যাবে, অনেক সাহসী বাংলাদেশ টিম এশিয়া কাপে যাবে। কাম ডাউন টু বাংলাদেশ বোলিং ইনিংস। প্রথম 3 ওভারে যখন 25 রান হয়ে গেল, তাসকিন এসে ফার্স্ট বলে উইকেট নিলেন। তাসকিনটা 4 ওভারের প্রতি ওভারে একটা করে উইকেট নিয়েছেন। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে তাসকিন এক্সট্রা অর্ডিনারি কোনো কিচ্ছু করার চেষ্টা করেননি। একটু ব্যাক অফ লেন্থ বল করেছেন, ম্যাক্সিমাম বল সিম হিট করার চেষ্টা করেছেন, কিছু ভ্যারিয়েশনস ছিল, কখনো বাউন্সার কখনো স্লোয়ার। তাসকিনকে লাস্ট যে সিরিজে আমরা দেখেছি, মনে হয়েছিল তিনি হয়তো যে মাত্রায় তিনি ফিট তার আগে ছিলেন, সেই ফিটনেসটা তার মধ্যে ছিল না। এই তাসকিন দেখে মনে হলো যে পাকিস্তান সিরিজ পরবর্তী সময়ে ফিটনেস নিয়ে কাজ করে তাসকিন সেই আগের জায়গাতে বা অলমোস্ট আগের জায়গাতে ফিরে গিয়েছেন, যার আলটিমেট রিফ্লেকশনটা আমরা দেখেছি মাঠের পারফরমেন্সে। 4 উইকেট নিয়েছেন, 28 রান দিয়ে দুর্দান্ত বল করেছেন, যখন দরকার হয়েছে তখনই এসে উইকেট নিয়েছেন। যেটা আমি বললাম যে তার প্রতি ওভারেই একটা করে উইকেট নিয়েছেন, প্রথম ওভারের ফার্স্ট বলে উইকেট, সেকেন্ড ওভারের ফার্স্ট বলে উইকেট। তো সব মিলে তাসকিনের ওই বোলিং স্পেল বা ওই বোলিংয়ের আসলে জবাব, এমনকি বাংলাদেশের বোলিং লাইন আপের কাছে
পর্যাপ্ত জবাব দেওয়ার মতো রসদ নেদারল্যান্ডসের ছিল না। নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসটা কলাপস করে গেছে অ্যাকচুয়ালি মিডল ওভারে। প্রথম 3 ওভারে 25 করার পর 6 ওভার বা পাওয়ার প্লে শেষে যখন তাদের 1 উইকেটে 34 রান, ইটস অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। কিন্তু মিডল ওভার্সে এই যে 68 রান তুলতে গিয়ে 5 উইকেট হারানো, এটা না নেদারল্যান্ডসকে আর কখনোই ঘুরে দাঁড়াতে দেয়নি। একটা বড় ক্রেডিট দিতে হবে সাইফ হাসানকে। তাকে পার্ট টাইমার হিসেবে বা 6th বোলিং অপশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কেননা রিশাদের ওপর যে কোনো কারণেই হোক ক্যাপ্টেন খুব একটা ভরসা রাখতে পারেননি। এই যে সাইফ 4 বছর পর দলে এলেন, ফার্স্ট ওভারে এসে 2 উইকেট তুলে নিলেন, ওই 2 উইকেট ব্যাটিং অর্ডার ওয়াইজ নেদারল্যান্ডসকে এক কথায় বলে ভাই কোমর ভেঙে দিয়েছে। ওই 2 উইকেটের যে ধাক্কা, নেদারল্যান্ডস পুরো ইনিংসে ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। একই সঙ্গে এক্সট্রা ক্রেডিট মুস্তাফিজের। আমরা নর্মালি যেমন দেখি যে কাটার স্লোয়ার যখন কাজ করে তখন মুস্তাফিজ পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের জন্যই ভয়াবহ, এবং নেদারল্যান্ডসের এই ব্যাটসম্যানরা মুস্তাফিজের এই কাটার স্লোয়ার ফেস করবে বা ভালো রান করবে তার এগেনস্টে, এটা কোনো কালেই প্রত্যাশিত ছিল না। এই ম্যাচেও এক্স্যাক্টলি সেটাই হয়েছে। শরীফুল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ। শেখ মাহিদি উইকেট না পেলেও তার কাছ থেকে যে ইকোনমিক্যাল বোলিং এক্সপেক্ট করা হয় সেটা তিনি ঠিকই করে দিয়েছেন। সো সব মিলে বলা যায় যে বাংলাদেশের বোলিং ইউনিটটা নেদারল্যান্ডসকে একদম ফার্স্ট 3 ওভার্স বা প্রথম 3 ওভারের পর থেকে যে চাপে রেখেছে বা যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে সেটা সত্যি দারুণ প্রশংসার মতো। শেষ করব ফিল্ডিং দিয়ে। জাকের আলী অনেক যে ক্যাচটা ধরলেন ডিপ ব্যাকওয়ার্ডস স্কোয়ার লেগে, এই ধরনের ক্যাচ না পুরো একটা টিমকে উজ্জীবিত করে তোলে। লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তারা যে ফিটনেস ট্রেনিংটা করেছেন, যে ব্রেকটা পেয়েছেন, তারপর সেখানের সময়ে যে ফিটনেস ট্রেনিংটা করেছেন, এটা দারুণভাবে কাজে দেবে। বাংলাদেশ টিমের ফিল্ডিং এফোর্টস দেখে বা ক্যাচিং এফোর্টস দেখে মনে হয়েছে সত্যিকার অর্থেই সেই ফিটনেস ট্রেনিংটা বাংলাদেশের ক্রিকেটারদের আসলেই খুব কাজে দিয়েছে। সব কিছু মিলে দারুণ একটা জয়, কনভিন্সিং জয়, বড় দলের মতো জয়, স্টেটমেন্ট দেওয়া জয়। বাকি থাকলো 2 ম্যাচ। 2 ম্যাচে ঠিক এরকম বাংলাদেশকে দেখতে চাই, এরকম ডমিনেটিং পারফরমেন্সই আমরা দেখতে চাই। পাওয়ার প্লেতে 50 রানই দেখতে চাই, আগে ব্যাটিং করলে 200 রান করতে দেখতে চাই, এবং রান চেস করতে গেলে ওই মানসিকতাটা দেখতে চাই যে ভাই 200 রান হইলেও সেটা আমরা চেস করে জিতবো। ম্যাচ হারা যেতে পারে, এই মানসিকতাই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ভালো T20 দল হিসেবে বিশ্ব ক্রিকেটে সম্মানের আসতে বসাতে পারে। কংগ্রেচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম।